এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। সাহিত্য সংস্কৃতি নিয়ে এই দক্ষিণবঙ্গে আমরা ধারক বাহক স্থাপক গত আড়াই দশক ধরে। আমাদের একটা দায়িত্ব সমাজকে রুচিসম্মত করা, সাহিত্যে এগিয়ে নিয়ে যাওয়া, কবিতায় যারা কবি সাহিত্যিকদের সম্মান জানানো, সমাজকে সুন্দর গড়ে তোলা। নতুনভাবে আমরা প্রতি বুধবার শুরু করতে চলেছি সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস। আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি স্বনামধন্য ছড়াকার, কবি, সমাজকর্মী রঘুনাথ সিনহা। রঘুনাথ দা, অনেক অনেক স্বাগত আজ আমাদের সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসে। ধন্যবাদ আপনাকে, নমস্কার। সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এই চ্যানেলে এর আগেও দুবার এসেছি, এই নতুন করে যখন শুরু হলো এবার বরুণদার আমন্ত্রণে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং খুব খুশি আজকে এখানে প্রথম দিনই আসতে পেরে। না, আমরা বিগত 25 বছর ধরে শিল্প সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা নিয়ে, আমাদের অগণিত শ্রোতা, দর্শক, তাদের আশীর্বাদ নিয়ে আমাদের এই পথ চলা। রঘুনাথ দা 25 বছর ধরে শিল্প সংস্কৃতিকে, সমাজকে তুলে ধরার একটা দায়িত্ব আমরা নিয়েছি। সেই দায়িত্ব দিয়েছে অগণিত শ্রোতা, দর্শক। আপনি আগেও এসেছেন আমাদের এখানে, আর আজকে নতুন রূপে যে আমরা এই অনুষ্ঠানটা শুরু করলাম আজকে অতিথি হিসাবে, কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? খুব ভালো লাগছে, আমি অত্যন্ত আনন্দিত। প্রথম যেদিন আপনি ফোন করলেন, আমাকে আমন্ত্রণ জানালেন, সেদিন থেকেই একটা এক্সাইটেড আমি, যে যদিও আগে দুবার এসেছি তবুও নতুন করে আবার নতুনভাবে শুরু হচ্ছে নতুন জায়গায়। তো সত্যি করে খুব ভালো লাগছে, খুব খুশি, আমি আনন্দিত, খুব গর্বিত। রঘুনাথ দা, আপনার ছড়া বাংলায় যারা বিখ্যাত ছড়াকার তাদের মধ্যে আপনি অন্যতম, এবং আমার শহরের এবং আমার পরিচিত মানুষ হিসাবে আমি গর্ব অনুভব করি। অনেক ছড়া, যে ছড়াগুলি আপনার সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে সেই সমস্ত ছড়া অনেক বিখ্যাত মানুষ পড়ার পরে তারা এটা চলচ্চিত্র আকারে প্রকাশ করেছেন, আপনাকে হয়তো আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই গল্পটা একটু শুনি, তারপর আপনার ছড়ায়, কবিতায় যাব। খুব সম্ভবত 2018 সাল, তো তখন একটা কবিতা লিখেছিলাম পিতৃদিবস। পিতৃদিবস কবিতাটা লেখার কিছুদিন পর দেখলাম কবিতাটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার কাছেই আবার ঘুরে ঘুরে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমারই বহু রিলেটিভ, নাগপুর থেকে, দিল্লি থেকে, বোম্বে থেকে, তারা আমাকে ছবিটা পাঠাচ্ছে, কবিতাটা পাঠাচ্ছেন, বলছেন এটা কি তোর লেখা? অনেক সময় আবার কবিতাটা কেউ কেউ আবার সংগৃহীত বলে এটা চালিয়ে দিচ্ছে, আমার নামটা দেয়নি বা পাইনি, যাই হোক। তো কবিতাটা লিখে কবিতাটা ভাইরাল হয়ে গিয়েছিল খুব। তারপর কিছুদিন পর ত্রিপুরা থেকে এক ভদ্রলোক হঠাৎ আমাকে ফোন করলেন, আমি চিনতাম না। সঞ্জয় কর, চিত্রনাট্য পরিচালক, এবং উনি নিজে নাটকও করেন, অভিনয় করেন, আবার শর্ট ফিল্ম তৈরি করেন। তো উনি আমাকে বললেন যে অনেক কষ্ট করে আপনার ফোন নম্বরটা জোগাড় করেছি, তো আপনার কবিতাটা আমার খুব ভালো লেগেছে, এটাকে আমি একটু চলচ্চিত্রে রূপ দিতে চাই, শর্ট ফিল্মে 15-16 মিনিটের জন্য।
তা একটু বাড়াবো, আপনার কোনো আপত্তি আছে? চিত্রনাট্য যেমন করে আর কি। হ্যাঁ হ্যাঁ তা আমি বললাম না না, কোনো আপত্তি নেই, আমার কবিতা আপনি চলচ্চিত্রে রূপ দেবেন, এটা তো আমার কাছে খুব গর্বের। হ্যাঁ, তো উনি বললেন ঠিক আছে, আমি আপনাকে প্রোমো পাঠাবো, তারপরে আমি রিলিজ করব। এরপর অনেকদিন চুপচাপ হয়ে গিয়েছিলেন, তারপর হঠাৎ একদিন আমাকে হোয়াটসঅ্যাপে উনি প্রোমো পাঠালেন, ফোন করার পর প্রোমো পাঠিয়ে দেখলাম, বেশ খুব ভালো লাগলো আমার যতটুকু দেখলাম। তারপর উনি বললেন যে এটা রিলিজের সময় আপনাকে আমরা ডাকবো। এরপর সে বছরই দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে উনি সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরাতে আগরতলায় এটা ইয়ে করলেন, রিলিজ করলেন। আচ্ছা। তো আমাকে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য বলেছিলেন, তখন আমার মিসেসের খুব শরীর খারাপ ছিল বলে আমি যেতে পারিনি। তো উনি আমাকে রিলিজের আগে কিন্তু পুরো ছবিটা আমাকে পাঠিয়েছিলেন। না, এটা আমার দুর্গাপুর বা আমার শহরের পক্ষে আমাদের খুবই ভালো, মানে এসকে ভালো লাগার প্রোডাকশন, ব্যাপার। ভদ্রলোকের নাম সঞ্জয় কর, আর এসকে প্রোডাকশন। কবিতাটার নাম দিয়েছিলেন, ফিল্মটার নাম দিয়েছিলেন হ্যাপি ফাদার্স ডে। এই এই কবিতাটা একটু শোনা যাবে? অবশ্যই, মুখস্থ নেই, একটু আছে এখানে, আমি বার করে শোনাচ্ছি আপনাকে। পিতৃদিবস, আজকে নাকি পিতৃদিবস, শুনল সাহেব ছেলে, গাড়ি হাঁকিয়ে বৃদ্ধাশ্রমে ছুটল 7 সকালে। পৌঁছে ছোটে বাবার কেবিন, ছেলের ভীষণ তাড়া, বাবা হঠাৎ ছেলেকে দেখে ভীষণ আত্মহারা। এগিয়ে এসে সুধান, বাবা কেমন আছিস খোকা? বৌমা নাতি কেউ আসেনি, তুই এসেছিস একা? ছেলে বলে, ভালো আছি, সময় নেই কো হাতে, তাড়াতাড়ি সাজো তুমি নতুন পোশাকেতে। ভাবলো বাবা হয়তো খোকা ফিরিয়ে নেবে ঘরে, এক নিমেষে লুঙ্গি ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে। বাবার হাতটা মাথায় রেখে সেলফি তোলে খোকা, বাবার মাথায় কিছু ঢোকে না, সত্যি ভীষণ বোকা। ছেলে বলে, ভালো থেকো, এবার আমি আসি। এক নিমেষে বাবার মুখের মিলিয়ে গেল হাসি। তাকায় না কো ছেলে ফিরে, সময় নেই কো হাতে, ছবিখানা ফেসবুকেতে হবে যে পোস্টাতে। লাইক কমেন্ট সারাটা দিন আসবে ক্রমে ক্রমে, কে জানছে খোকার বাবা আছেন বৃদ্ধাশ্রমে। যে আমাদের অনুষ্ঠানের নাম সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস, এই যে আপনার কবিতাতে আমরা সমাজকে কি কি শেখাতে পারলাম, মানে কি শিখলো সমাজ? তাতে কি বৃদ্ধাশ্রম কি কমে যাচ্ছে, বা এটা নিয়ে সমাজের আমি বোঝাতে পারছি? সমাজ, হ্যাঁ, আমি তো আমার যদি নাই শেখে তাহলে আপনাদের এই লেখার কি দাম আছে? আমি তো আমার বার্তা দিয়েছি, শুধু আমি নই, মনে কি এই বৃদ্ধাশ্রম নিয়ে লেখেন, নচিকেতার একটা খুব বিখ্যাত গানও আছে অবশ্যই বৃদ্ধাশ্রম নিয়ে। তো এবারে তবু তো কমছে না, কিন্তু কমা উচিত বলে আমি মনে করি। অবশ্যই আমাদের আরেকটা লড়াই এই মঞ্চ থেকে, যারা প্রতিষ্ঠিত মানুষ হয়ে যান, যারা প্রতিষ্ঠিত কবি, প্রতিষ্ঠিত শিল্পী, তাদেরকে আমরা সহজে পাই না, বা পেলেও তাদেরকে অনেক কাঠখড় পুড়িয়ে নিয়ে আসতে হয়। কিন্তু আপনাদের লেখার মধ্যে যে বলিষ্ঠতা আছে, সেটা কি স্থানীয় যখন যে কোনো অনুষ্ঠান হয়, সে আপনাকে সে সম্মান, সে গুরুত্ব পান? সবসময় না পেলেও পাই, অনেকে সম্মান করে ডাকে, আপ্যায়ন করে, এবং সেখানে কবিতা পাঠ করি, কবিতা পাঠ করে অনেকে প্রশংসা করে, খুব ভালো লাগে শুনতে। আর অনেক সময় দেখেছি আমার কবিতা আমার সামনেই কোনো বাচিক শিল্পী আবৃত্তি করে শোনাচ্ছে, তখন আরও ভালো লাগে, বুঝতে পারি যে কবিতাটা একটা প্রাণ ফিরে পেল, জীবন্ত হয়ে উঠলো কবিতাটা। আমাদের শহরে বা আশেপাশে আমরা প্রচুর বড় বড় অনুষ্ঠান দেখছি, সেখানে যারা বাইরের শিল্পী, অবশ্যই সবাই প্রতিষ্ঠিত শিল্পী, তারা যখন পারফর্ম করছেন, তাদের যে গুরুত্ব, স্থানীয় শিল্পীদের গুরুত্ব সেখানে অনেকটা কম। যারা অর্গানাইজ করছে, যারা এই সংস্থাপক গোষ্ঠীকে আপনি কি মেসেজ দেবেন? যে যেমন আমরা একটা উৎসব উৎসবে গান করেছিলাম, আমি শিল্পী চাই শিল্পের সম্মান, কিন্তু সব শিল্পী কি একই সম্মান পাচ্ছে? না, পায় না। এটা এক এক সময় খুব খারাপ লাগে যখন দেখি অনুষ্ঠান শুরুর পরে বাইরে থেকে যারা এসছেন নামি দামি শিল্পীরা, কবিরা, তারা ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখছেন, ঘন্টা তিনেক প্রথমটা অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে প্রথম ঘন্টা দুয়েক বক্তব্যতে যায়, এবং সেই সমস্ত নামী কবিরাই
বা নামি মানুষরাই সেই বক্তব্য প্রথমে রাখে। এবং সব থেকে দুঃখ লাগে যখন আমরা আশা করি যে আমাদের কবিতা তারা শুনবে, কিন্তু যখন দেখি যাদের বক্তব্য শেষ হয়ে গেলেই তারা এতই ব্যস্ত যে তারা অনুষ্ঠান ছেড়ে চলে যান, আমাদের কবিতা তাদের আর শোনা হয় না। এটা একটা আক্ষেপ থেকে যায় আমাদের। মানে যারা প্রতিষ্ঠিত শিল্পী তারা অর্থ বেশি পাচ্ছেন, সম্মানও বেশি পাচ্ছেন, কিন্তু স্থানীয় শিল্পীরা কোনোটাই পাচ্ছেন না। সেটা একদম। কোথাও একটু আমাদের কষ্ট হয় না? অবশ্যই খুবই খারাপ লাগে, বললাম যেটা, যে স্থানীয়দের মধ্যে অনেক শিল্পী, কবি বা গল্প, যারা ছোট গল্প লেখেন, ছড়াকার আছেন। আমাদের এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলেও অনেকে আছেন খুব বলিষ্ঠ তারা, অনেকেই কিন্তু আছেন। যেহেতু কর্পোরেট জগতে নেই বা কি বলবো মেইন স্ট্রিমে নেই, তাই তারা গুরুত্ব একটু কম পায়। অবশ্যই কম পায়। আমাদের এখন হয়ে গেছে কলকাতা বেস, মানে কলকাতার শিল্পী, কলকাতার কবি হলেই মানে বিরাট ব্যাপার, এটা আমরা ধরেই নিয়েছি। তাদের সুযোগ সুবিধা নিঃসন্দেহে অনেক বেশি পায় এখানকার থেকে, মফস্বলের থেকে। কিন্তু এখানকার মফস্বলেরও বহু কবি আছে যাদের কলম থেকে অনেক ভালো ভালো লেখা বেরিয়েছে বা বেরোচ্ছে। বা যেমন আপনার আমাদের বিস্তীর্ণ যে কলিয়েরি অঞ্চল, সেখানের জীবনযাত্রা নিয়ে প্রচুর ভালো ভালো লেখা পরবর্তী ক্ষেত্রে বাংলা সিনেমায় সে সমস্ত লেখা যুক্ত হয়েছে। তো তারা কিন্তু ব্রাত্যই থেকে গেছে, তাদের নাম হয়তো খুব ছোট করে দেওয়া আছে। তাদেরকে যে তুলে এনে সম্মান জানানো, সেটা কি একটা কোথাও তার যে কষ্টটা, সেই কষ্টটা কি আপনাকে করে খায় না? অবশ্যই খারাপ লাগে। যার সম্মান আরও বেশি পাওয়া উচিত ছিল তিনি ততটা পাননি আমাদের এই মফস্বল থেকে। সমাজ, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস। আপনার কবিতা কিভাবে সমাজকে, সমাজে ভালো দিকটা কিভাবে, আমার বক্তব্য হচ্ছে যে যাদের জন্য আপনি লিখছেন তারা কি এটা পড়ছে? তারা যদি পড়তো তাহলে সমাজ আরো এগিয়ে যেত, আরো সুন্দর হতো, সবাই প্রত্যেকে গুণী মানুষ সম্মান পেতেন। আমরা লিখে কোনো কবিতা যারা ছাপান সেই সমস্ত প্রতিষ্ঠানকে দিয়ে দিই, তারা সেখান থেকে যাতে ছাপান, সংকলন বার করেন। এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমরা আমাদের কবিতাগুলো পোস্ট করি, সেখান থেকেও অনেক কমেন্ট আসে, অনেক রকম, অনেকে পড়েন, ভিউ অনেক দেখতে পাই। তো সেখান থেকে বার্তা দেওয়ার চেষ্টা করি। সেই বার্তা কতখানি কার্যকরী হয় সেটা জানি না, তবে দিতে চেষ্টা করি। যাতে যেমন ধরুন এই যে পরিবেশ দূষণ, যে পানের পিক ফেলে যেখানে সেখানে পানির পিক ফেলা, ওটা একটা পরিবেশ দূষণ একটা। তারপর গাছ কাটা, গাছ লাগানো, পলিথিন ব্যবহার করা, যেখানে সেখানে পলিথিন ছুঁড়ে ফেলা, ড্রেন চোক্ট হয়ে যায়, এই সমস্ত নিয়ে আমার অনেক কবিতা আছে। তো কুসংস্কার, অনেকে বলে না এর মুখ দেখে যাত্রা নেই, তাকে একটা অসম্মান করা হয়, তিনি নিজে নিজে খুব ব্যথিত হন, বা তার পরিবারের লোকেরাও অনেকে জানতে পারলে ব্যথিত হন। মানে ঈশ্বরের আশীর্বাদে মানুষ জন্ম নিয়েছেন, তাকে যদি বলা হয় তোমার মুখ দেখে, সেটা সমাজের পক্ষে। সেই নিয়েও আমার অনেক লেখা আছে। এই মুহূর্তে আমি একটা পড়ে শোনাচ্ছি আপনাকে, কুসংস্কার নিয়ে পড়ে শোনাচ্ছি। গ্রামের লোকে এড়িয়ে চলে আশুবাবুর ছায়া, ভদ্রলোকের মুখটা নাকি ভীষণই অপয়া। সকালবেলা মুখ দেখলে দিনটা খারাপ কাটে, যখন তখন বিপদ আপদ ঘটবে পথে ঘাটে। ট্রেন বাস ফেল হবেই হবে, যতই করুক তারা, জেতা ম্যাচও উল্টে গিয়ে হবে যে গোহারা। এমন একটা কুসংস্কার গোটা গ্রামটা জুড়ে, মনের দুঃখে আশুবাবু সদাই থাকেন দূরে। ঘোর বিরোধী আমি এটার, বোঝাই জনে জনে, এই ধরনের ভুল ধারণা রেখো না সব মনে। কিন্তু ওরা মানতে নারাজ, এমনই সব অন্ধ, পদে পদে ভদ্রলোককে সবাই করে সন্দেহ। এরপরে এক ঘটনা বদলালো সব দৃষ্টি, বুঝতে পারলো ভুলটা তাদের ছিল অনা সৃষ্টি। আমার ছিল ইন্টারভিউ, যেই বেরোলাম পথে, হঠাৎ দেখা হয়ে গেল আশুবাবুর সাথে। ভাবলো সবাই গেল গেল, কি হবে আর গিয়ে, ফিরে এলাম বিকেলবেলা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে। এক নিমেষে চিন্তাধারা বদলে গেল সবার, দূরীভূত হলো যত মনের সকল আধার। না, সে তো একটা আপনার কবিতার মধ্যে একটা কাকতালীয় ভাবে তার চাকরি হয়ে গেল, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা শহরের এসব করার সময় নেই, বিশেষ করে গ্রামে পল্লী বাংলায় এটা চল আছে। কোনো মানুষকে অপয়া বলা,
কারো কিছু খুঁত দেখে তাকে ছোট করা, এই সম্পর্কে আপনার কি ধারণা যে এটা কিভাবে কাটবে সমাজে? এটা এমনি মানুষ তো, গ্রামের মানুষ বিশেষ করে খুবই অন্ধ। আগে যেমন অশিক্ষিত ছিল, এখন তো গ্রামে অনেক শিক্ষিত হয়ে গেছে। এটা আস্তে আস্তে কমে আসছে। সোশ্যাল সমাজ মাধ্যমে হ্যাঁ, অনেক সমাজ মাধ্যমের মাধ্যমে অনেক অনেকে। শিখছে ওরা। তো এটাতে আগের থেকে এটা অনেকটা কমেছে। আগে যেমন খুব বেশি এটা দেখতে পাওয়া যেত, প্রতি গ্রামেই প্রায় দেখতে পাওয়া যেত, এখন এটা অনেকটা কমেছে। বা আমার বিশ্বাস আগামী দিনে এটা আস্তে আস্তে নিশ্চয়ই বন্ধ হবে বা হওয়া উচিত। পিঠে পুলি, আজকে মকর সংক্রান্তি। যারা অনুষ্ঠান দেখছেন, আমাদের অগণিত শ্রোতা এত বছর ধরে আমাদের সঙ্গে আছেন, প্রত্যেকে পিঠে পুলি মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে। আপনার আজকে বোধহয় সমাজ মাধ্যমে পিঠে পুলি নিয়ে একটা কবিতা আপনার পড়লাম, এরকম কোনো একটা কবিতা আছে মকর সংক্রান্তি পিঠে নিয়ে, সেটা পড়ে শোনাচ্ছি। পেটে খেলে পিঠে সয়, ছোট থেকে শুনেছি, আসবে মকর কবে দিন শুধু গুনেছি। মাইক্রো ওভেনে নয় উনুনের আগুনে, চালগুড়ি টানতো মাঝে কাটা বেগুনে। খেজুরের গুড় দিয়ে গোল সরু চাকুলি, মায়ের হাতের স্বাদ কেমনে যে তা ভুলি। রস পিঠে দুধ পিঠে পুর ভরা পেটেতে, মা কাকিমা বানাতো সারাদিন খেটে যে। ঢাই হয়ে থাকতো উনুনের পাশেতে, কখন পড়বে পাতে থাকতাম আশেতে। সেসব সোনার দিন ফিরবে না জানি আর, মকরের দিনে আজ মনে পড়ে বারবার। বাহ, যে পুরনো দিনকে মনে পড়ে দিচ্ছে, ছোটবেলার মকর। অবশ্যই। এই প্রসঙ্গে একটা কবিতা শোনাই। আমি যেহেতু ছড়া লিখি, আমি ছড়াই বেশি পড়তে ভালোবাসি। তো বিখ্যাত ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদারের একটা ছড়া, এটা একটু পড়ে শোনাতে আর লোভ সামলাতে পারছি না। ভবানীপ্রসাদ মজুমদার বিখ্যাত ছড়াকার। তার ছড়া আজকেরই পিঠের সংক্রান্ত। পিঠেলজি। পিঠে নিয়ে রিসার্চ করে পতিতপাবন শেঠ, এবছরই পাটনা থেকে পেলেন ডক্টরেট। আজকে পিঠেই ফোসকা কেন, দেহে কষো গর্ত, কোথায় পিঠের জন্মভূমি, স্বর্গ নাকি মর্ত? পাটিসাপটা নামটাকে কে করলো আবিষ্কার, কভাস দিলে ডাইনে বাঁয়ে উঠবে পরিষ্কার। পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ, কোন সে পিঠে দারুণ মিঠে, খেলেই বাড়ে তেজ। কোন পিঠেতে খেলেই ভীষণ বাড়বে মনের জোর, কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর। কোন সালেতে সরু চাকলির প্রথম প্রদর্শন, কোন দেশেতে মুখ সাউলির আদর সারাক্ষণ। কোন সে জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে, গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল ভবে। কষের দুধ কষর পুলি, ফুটবে কত ঘন্টা, হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘণ্টা। পুর কিসে হয় পুলি পিঠের কিংবা পাটি সাপটার, পুরটা কখন পুড়তে হবে বিফোর কি নাকি আফটার। পৌষ পার্বণ উৎসবটার কোন সালেতে শুরু, সর্বপ্রথম বাউনি বাঁধেন বিখ্যাত কোন গুরু। ভাজা ভিজে শুকনো সরস পিঠের কষো জাত, ঝলপুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাত। হাজার পিঠের হাজার নিয়ম, হাজার রকম স্বাদ, একটু এদিক ওদিক হলেই সব কিছু বরবাদ। এমনি করেই তথ্য লিখেই পতিতপাবন শেঠ, বিশ্ববাসীর মুন্ডুগুলো করেই দিলেন হেঁট। ফিলোসফিতে ডিফিল মেলে, লিটারেচারে ডিলিট, পিঠেলজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডিপিট। বিখ্যাত ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা ছড়া আমরা শুনলাম রঘুনাথ সিনহা সমাজকর্মী কবি তার মুখে। রঘুনাথ দা, ব্যক্তিগত জীবনে আপনার ছড়া কিভাবে এসছে, মানে এই ছড়াগুলো যে আপনি সৃষ্টি করেন, তাতে আপনার কি কোনো কিসে আপনি উৎসাহিত হন, অনুপ্রাণিত হন ছড়া লেখার জন্য? ছড়া পড়ি, পড়তে পড়তে যেমন ভবানীপ্রসাদ মজুমদার বা দুর্গাপুরের আমি অনেক ছড়াকার আছেন, ষষ্ঠীপদ পাল, শ্যামাপদ রায়, তারপর আপনার রূপালী মুখার্জি, এদের ছড়া পড়ি, পড়ে ভালো লাগে খুব। আর ছড়ার ওপর একটা প্রথম থেকেই আমার একটা আছে, ইন্টারেস্ট আছে। রবি ঠাকুর, নজরুল এরা তো আছেনই, এছাড়া সুকুমার রায়ের ছড়া পড়েছি, তারপর অন্নদাশঙ্কর রায়ের ছড়া পড়েছি, শঙ্খ ঘোষের ছড়া পড়েছি, শক্তি চট্টোপাধ্যায়ের ছড়া কবিতা পড়েছি। এই সমস্ত পড়ে পড়ে ইন্সপায়ার্ড হয়েছি। একটা মানে ছড়াটা যখন আপনি লিখছেন, তখন
আপনি সমাজের কোন দিকটা দেখে হঠাৎ কোনো একটা ঘটনা ঘটলো, সেটা দেখে আপনি ছড়া ছড়া সৃষ্টি করলেন, তেমন একটা কিছু ঘটনা? বিশেষ করে ছবি ছবি অনেক সময় অনেক কমিক যে কার্টুন যে ছবিগুলো হয় সেই ছবিগুলো আমাকে আকৃষ্ট করে। সেই ছবিগুলো দেখে যেটা যেটা মনে হয় এটা নিয়ে এটা বানানো যেতে পারে, সেই ছবি থেকে অনেক কবিতা আমার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যেমন যেমন আমি শোনাচ্ছি, স্বাবলম্বী একটা ছড়া ছিল, যে কার্টুন ছিল একটা, যে এক ভদ্রমহিলা ভদ্রলোকের পকেট থেকে টাকা নিয়েছেন। তো ভদ্রলোক বলছেন যে এরকম তুমি আমাকে চাইতে পারতে, আমি তো অন্যজনকে সন্দেহ করছি। তখন উনি বলছেন যে কেন, আমরা কি কখনো স্বাবলম্বী হতে পারবো না? তো সেই নিয়ে আমার একটা ছড়া আছে, আমি শোনাচ্ছি। সকাল থেকেই মনটা খারাপ, মানিব্যাগখানা ফাঁকা, বেশ মনে পড়ে রাত্রির কাল, রেখেছি 500 টাকা। খুঁজি সবখানে, পাই না হদিশ, বিছানা বালিশ তুলে, করকরে নোট কালই তুলেছি, এখনও যাইনি ভুলে। সন্দেহ হয় কাজের মাসিকে, জিজ্ঞাসা করি তারে, চোর নই বাবু, একই কথাই কেঁদে বলে বারে বারে। ধমকিয়ে বলি, মিথ্যে বললে পুলিশ ডাকবো যখন, হির হির করে টেনে নিয়ে যাবে, টেরখানা পাবে তখন। চেঁচামেচি শুনে বউ এসে বলে, ওর কোনো দোষ নাই, 500 টাকাটা আমিই নিয়েছি, প্রয়োজন ছিল তাই। আমি রেগে বলি, চাইলেই পেতে, দেখাই হম্বি তম্বি। বউ হেসে বলে, কোনো কালে আমি হব নাকি স্বাবলম্বী। বাহ, এই আপনার কি ব্যক্তিগত জীবনে এরকম ঘটেছে বৌদির সঙ্গে? না, এরকম ঘটেনি, এরকম ঘটেনি। মানে পকেটে নিতে হয় না, আপনি চাওয়ার আগে চাইলেই দিয়ে দিন। খুব সুন্দর আলোচনা জমে উঠেছে আমাদের সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসে। আজকে আমাদের অতিথি ছড়াকার, কবি, সমাজকর্মী রঘুনাথ সিনহা। রঘুনাথ দা, কোনো উল্লেখযোগ্য ঘটনা যেটা আপনার জীবনে প্রাপ্তি বা অপ্রাপ্তি? প্রাপ্তি ওই যেটা বললাম, ওটাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি, ত্রিপুরা। আচ্ছা, ওই যেটা প্রথমেই বলেছি, যে শর্ট ফিল্ম যেটা হয়েছিল পিতৃদিবস কবিতাটা নিয়ে, এবং কবিতাটা আজও প্রত্যেক বছর পিতৃদিবসের দিন ভাইরাল হয়। এবং ওই খুব খারাপ লাগে, যেটা আপনি বললেন যে কিছু খারাপ লাগে যখন দেখি কবিতাটা লেখেন সংগৃহীত। হ্যাঁ, অনেক আমার পরিচিত লোকই লিখছেন সংগৃহীত, তারা আমার নামটা লিখতে তাদের ভালো লাগছে না। হ্যাঁ, তো এইটাই খারাপ লাগে সব থেকে। গতবার আপনাকে শিশুদের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তারপর সুকুমার রায়, সত্যজিৎ রায় অনেক অনেক পড়েছে, অন্নদা শঙ্কর রায়, কিন্তু সেভাবে ছোটদের ছড়া বা ছোটদের বই সেভাবে প্রকাশ হয় না। রবীন্দ্রনাথের সহজ পাঠ দেখে বা পড়ে আমরা যেভাবে ভালোবাসতে শিখেছি কবিতাকে, ছবিগুলোকে, নন্দলাল বসুর, আপনার ইচ্ছা ছিল ছোটদের জন্য একটা ছড়ার বই। হ্যাঁ, আমি এর আগের বার যখন এই চ্যানেলে এসেছিলাম তখন আমি একটা কথা বলে গেছিলাম যে আমার নেক্সট লক্ষ্য হচ্ছে একদম ছোট যারা, তাদের জন্য একটা ছড়ার বই বার করা। তা আমি গত মার্চ মাসে আমার পুরো পরিবারের সহযোগিতায়, আমার বন্ধুদের সহযোগিতায় একটা ছড়ার বই প্রকাশ করেছি আমি, যাই ভেসে যাই ছড়ার দেশে। এটা আমি প্রকাশ করেছি, অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এবং এটা ভূমিকা লিখেছেন অতনু বর্মন, অতনুদা এই ভূমিকা লিখেছেন। আর প্রত্যেকটা ভেতরের ছবি বা প্রচ্ছদ এঁকেছে সাহেব চট্টোপাধ্যায়। খুব সুন্দর। আচ্ছা, এই দুর্গাপুরের যে সমস্ত লাইব্রেরি স্কুলে আছে, সেই সমস্ত যে ছোটদের স্কুল যেগুলো, সেই স্কুলে যদি এই বই পৌঁছে দেওয়া যায়, তাহলে তো আমরা একটা সমাজকে একটা ভালো দিক তুলে দিতে পারলাম আপনার মাধ্যমে। সেভাবে কোনো চিন্তা ভাবনা আছে? না, ওরকমভাবে এখনো করিনি কখনো। তবে আমি আমার অনুষ্ঠান যেদিন প্রচার হয়েছিল, বইটা যেদিন প্রকাশিত হয়েছিল, সেদিন আমি হলে যতজন এসেছিল মোটামুটি 35-40 জনকে আমি বিনা পয়সায় এই বইটা, যতজন এসেছিল প্রত্যেককে আমি বিনামূল্যে এই বই একটা করে কপি আমি সেদিন দিয়েছিলাম। দেখুন না, যদি প্রত্যেকটা স্কুলে লাইব্রেরিতে একটা করে বই দেওয়া হয়, তাহলে তো কিছুটা সমাজ এগিয়ে যাবে। অবশ্যই ছোটদের মধ্যে দেখা যাক, কবিতা পড়ার বা ছড়া পড়ার একটা উপদেশ। যদিও এটা অনেকটা ব্যয়বহুল, সেটা আপনার পক্ষে সম্ভব কিনা সে আমি জানি না, কিন্তু দিতে পারলে
আমার মনে হয় এটা একটু মানে ভালো হবে, মানে যত, বিশেষ করে আমি বলছিলাম যে সমস্ত কনভেন্ট, অন্তত আমার এটা টার্গেট আছে যে যারা দুর্গাপুরের বাচ্চাদের, যারা যে সমস্ত সংগঠনগুলো প্রতিষ্ঠানগুলো বাচ্চাদের শেখায়, তাদেরকে একটা করে বই আমার দেওয়ার ইচ্ছা আছে। একদম, তার সেটা একটা তাদের মাধ্যমে, সেই টিচারের মাধ্যমে বাচ্চাগুলো আপনার কবিতাগুলো পড়তে পারবে। আমি সেরকমই বাচ্চাদের একটা কবিতা শোনাচ্ছি, ছড়া। একদম সামনেই সরস্বতী পুজো আসছে সামনের সপ্তাহে, তো সেই সরস্বতী পুজোয় আমাদের যেটা একটা ইয়ে থাকে না, যে ওই কুল খেয়ে নিলে রেজাল্ট খারাপ হবে, সরস্বতী পুজোর আগে, শাকালু, তো সেইটা নিয়ে একটা ছড়া এটা লিখছি। বাঁশ। ভুল করেছি, কুল খেয়েছি তোমার পুজোর আগে, তাই কি মাগো সরস্বতী মুখ ফিরালে রাগে? টকটকে লাল কুলটা দেখে জল যে এলো জিভে, তখন কি আর ভেবেছিলাম শাস্তি এমন দেবে? একই ক্লাসেই থাকতে হবে একটা বছর আরও, চোখ রাঙিয়ে বাবা বলেন আড্ডা এবার ছাড়ো। সরস্বতী মুচকি হাসেন, পায়ের নিচে হাঁস, পুজোর আগে কুল খাবি আর কেমন দিলাম বাঁশ। খুব সুন্দর। বুদ্ধদেব বসুর একটা কবিতা আছে, সরস্বতী ছেলে। কবি বলছেন যে লক্ষ্মীদেবী ভালো মানুষ, অসংখ্য তার ভক্ত, সরস্বতীর খামখেয়ালের নাগাল পাওয়া শক্ত। পুজো তাকে করতে হবে সপ্তাহে 7 দিনই। মা লক্ষ্মীকে বৃহস্পতিবার পুজো করলে হবে, কিন্তু মা সরস্বতীকে প্রত্যেক সময় পুজো করতে হবে, নাহলে কিন্তু উনি রুষ্ট হয়ে যান। মানে পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে। তো কিন্তু যখন বাড়ির কোনো ছেলে যখন বই খাতা নিয়ে বসে, খেলার ব্যাট ফেলে, খেলার জিনিস ফেলে, তখন কিন্তু আমরা তাকে লক্ষ্মী ছেলেই বলি, সরস্বতী ছেলে বলি না। খুব সুন্দর একটা ছড়া, যেটা বুদ্ধদেব বসু লিখেছিলেন, এবং আমরা মাঝে মাঝে মঞ্চে এটা আবৃত্তি করি। এখন সরস্বতী পুজোর সময় তো খুব বেশি করে করতে হয়, যে পাপান যখন পড়তে বসে বেলুন বাসি ফেলে, তখন তারে কেউ কি বলে সরস্বতী ছেলে, লক্ষ্মী ছেলেই বলে। মানে সরস্বতী মায়ের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু প্রত্যেক সময়ই একটু যদি আমরা এটাকে বিচ্যুতি ঘটাই, তাহলে কিন্তু সরস্বতী রুষ্ট হন। তারপর কি কবিতা শুনবো? ছড়া। এরপর ছড়া শুদ্ধিকরণ। সুহাগী গেল বাপের বাড়ি শিবুর ওপর রেগে, অমনি শিবুর কৈশোরটা উঠল আবার জেগে। ইয়ার বন্ধু রেডি ছিল, বললে গুরু শোনো, তুমি শুধু মালটা ছাড়ো, চিন্তা নেই কোনো। এক নিমেষেই জোগাড় হলো, বসলো আসর রাতে, পালের গোদা হার বজ্জাত রুইদাসদের ছাতে। মাথার উপর এক ফালি চাঁদ, সঙ্গে মৃদু হাওয়া, শুরু হলো চিয়ার্স বলে রঙিন গ্লাসে খাওয়া। 2-1 ঢোক পেটে পড়তেই চোখে সর্ষে ফুল, বললে শিবু বিয়ে করাটাই ঐতিহাসিক ভুল। লেভেল যত কমছে গ্লাসের, পৌরুষত্ব বাড়ে, চিৎপটাংটা হয়ে পড়ল 4 জন 4 ধারে। সুহাগী হঠাৎ উদয় হলো, হাতে নিয়ে ঝাঁটা, এরপরে যা ঘটল শুনে গায়ে দেবে কাঁটা। কলার ধরে হির হিরিয়ে টানতে টানতে বাড়ি, সঙ্গীরা সব গেলাস ফেলে পালালো গ্রাম ছাড়ি। ঘরে ঢুকেই শুদ্ধিকরণ, আর ঘটে না যেন, এরপরেও বলতে হবে ভাঙলো ঝাঁটা কেন। খুব সুন্দর। আপনারা দেখছেন সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। দক্ষিণবঙ্গের আমরাই সংস্কৃতির ধারক, বাহক এবং স্থাপক। আমাদের আজকে অতিথি রঘুনাথ সিনহা, স্বনামধন্য কবি, ছড়াকার এবং সমাজকর্মী। সমাজের কোন কোন দিকগুলো আপনার ছড়ার মধ্যে বেশি দেখা যায়? কোন কোন দিকগুলো সমাজের? ছড়া মানে শুধু মজা নয়, মজার মধ্যে থেকে একটা গল্প লিখে ছড়ার মধ্যে দিয়েও আমি ইয়ে করেছি। ছাড়াও আমি প্যারোডি গানও তৈরি করি। তো সমাজের অনেক ঘটনা, যেমন আরজি করে যে ঘটনাটা ঘটেছিল গত বছর, সেটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক ঘটনা। এবং সে সময় যে রাত দখল বা জাস্টিস চাই একটা সমবেত একটা আবেদন, সেইটা নিয়ে আমি সেই সময় তাৎক্ষণিক একটা প্যারোডি গান লিখেছিলাম। সেটা যদি বলেন তো করে শোনাতে পারি। আচ্ছা, একটু শুনি। জাস্টিস। তুমি কি দেখেছো আগে এমনই প্রতিরোধ, সবাই বলছে জাস্টিস চাই, জেগেছে সবার বোধ, জেগেছে সবার বোধ।
তুমি কি দেখেছো আগে এমনই প্রতিরোধ, সবাই বলছে জাস্টিস চাই, জেগেছে সবার বোধ, জেগেছে সবার বোধ। তুমি কি দেখেছো কোনোদিন এত আন্দোলনের ঢেউ, তুমি কি দেখেছো রাত্রি দখল করছে মেয়েরা কেউ, তুমি কি দেখেছো কোনোদিন এত আন্দোলনের ঢেউ, তুমি কি দেখেছো রাত্রি দখল করছে মেয়েরা কেউ, তুমি কি দেখেছো সকলের চোখে এত ঘৃণা এত ক্রোধ, জেগেছে সবার বোধ। তুমি কি দেখেছো আগে এমনই প্রতিরোধ, সবাই বলছে জাস্টিস চাই, জেগেছে সবার বোধ। এটা কোন কোন গানের প্যারোডিটা? এটা একটা বাংলাদেশের গান আছে, গানটা পুরোটা মনে নেই, মানে সবটা মনে নেই, তাও বলছি। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। এই গানটাই প্যারোডি। আপনি লোকসঙ্গীত বা নজরুল গীতিও আপনার কণ্ঠে খুব ভালো ধরা দেয়। সেটা নিয়ে আপনি কি প্রথাগত কবিতা বা প্রথাগত গান শিখেছেন? না, গান আমি কারোর কাছে শিখিনি, হুম। গান আমি কারোর কাছে শিখিনি। আমি গান শুনে শুনে যেটুকু অভ্যাস করেছি সেটুকুই করার চেষ্টা করেছি। একটা নজরুল গীতি আমি করে শোনাচ্ছি অল্প একটু। আপনার কর্মজীবন বোধহয় ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড? না, আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী ছিলাম। তো স্টিল প্ল্যান্টের কর্মী থাকাকালীন আপনার তাদের যে ভালো মন্দ, তাদের যে চাওয়া পাওয়া, ইস্পাত শ্রমিকদের, সেটাও কি আপনার কবিতায়, আপনার লেখায় ফুটে উঠেছে? প্ল্যান্টে থাকতে বহু দুর্ঘটনা দেখেছি, সেই সমস্ত দুর্ঘটনাকে নিয়ে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কবিতা আমি করেছি, কিন্তু সেটা আজকে আমার কাছে নেই। তো ঘটনাটা বলুন, মানে কি বিষয়? ঘটনাটা মানে ওই কারখানায় হলো, মানে মায়ের কাছে চিঠি এলো গ্রামের বাড়িতে, তো মা চিঠি পড়তে পারে না, নিরক্ষর। তো সেই চিঠিটা নিয়ে গেছে কারোর কাছে পড়াতে, তো সে পড়ে আর বলতে পারছে না ঘটনাটা কী হয়েছে। তখন বাবা বা মায়ের বারবার জানতে চাওয়ার জন্য তখন সে বলতে তো হবেই, কারণ ডেড বডি আনতে হবে, দাহ করতে হবে, মানে সৎকার করতে হবে। তো তখন তাকে বলছে যেরকম দুর্ঘটনা ঘটেছে প্ল্যান্টে, গ্যাস দুর্ঘটনা, এবং সেখানে ঝলসে গেছে পুরো বডি। এইভাবে একটা কবিতা বড় করে করা ছিল। ঠিক আছে, আমি নজরুল গীতির অল্প একটু করে শুনি। হ্যাঁ, শুনি। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরোই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে, কালো জামের ডালের ফাঁকে, কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে, আজও কেন যাই না দেখা, আজও কেন যাই না দেখা, তোমার নামের ছই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই। বাহ। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলে সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস। আজ আমার সঙ্গে বিখ্যাত ছড়াকার, কবি, সমাজকর্মী রঘুনাথ সিনহা। আলোচনা জমে উঠেছে। আমাদের উদ্দেশ্য সমাজ এবং সংস্কৃতিকে তুলে ধরা। যখন সমাজে কিছু খারাপ কিছু দেখি, যখন আমাদের সেটাকে কিছু প্রতিবাদ করার যে ক্ষমতা, আমরা তো সাধারণ মানুষ, করতে পারি না ইচ্ছা থাকলেও, তখন তো নিজেকে একটা বিবেক কুরে কুরে খায়। সে সম্পর্কে কোনো লেখা আপনার? কলকাতাতে কিছুদিন আগে এবার বর্ষায় কলকাতা জলে ডুবে গিয়েছিল, এবং এটা মূল কারণই ছিল যে
পলিথিনের পুরো ড্রেন চোখড হয়ে যায়, আমরা যেখানে সেখানে পলিথিন ফেলে দিই। তো সেই সমস্ত নিয়ে একটা কবিতা আছে, একটু সব এখনো বই আকারে বার করতে পারেননি না? না, সবগুলো বই কারণে বেরোয়নি, বই আকারে বেরোয়নি। ইচ্ছা আছে, বাচ্চাদের বার করেছি, এরপরে একটা ছোটদের বার করার বড়দের জন্য একটা কবিতা বার করার ইচ্ছা আছে। এখানে একটা ছড়া, আমি একটা আঞ্চলিক কবিতা শোনাচ্ছি, ওটা হ্যাঁ, পেলাম না এখন। হ্যাঁ শুনি শুনি। একটা আঞ্চলিক কবিতা শোনাচ্ছি, শালোর বিয়ে বলে কথা। শটান যেছি স্টেশনে সুহাগীকে লিয়ে, ট্রেন ধরবো বর্ধমানের উয়ার ভাইয়ের বিয়ে। কদিন যা যেচে আমার বলবো কি ভাই আর, এটো লুবো ওটো লুবো না দিলে মুখ ভার। নতুন একটা শাড়ি লিলে পইরবে বিয়ের রীতে, মনের দুঃখে ফদুর চিতাই টোটোই যেতে যেতে। পাছা আমার যাইচ্ছে ফেটে বুঝবে কে সেই ব্যথা, কিছুই করার নাইকো শালোর বিয়ে বলে কথা। গোদের ওপর আর এক ফোঁড়া পড়লে শ্বশুর ফোনে, ব্যান পার্টির দাম দিতে হবে পরিন দিলে মনে। এইখানেতেই শেষ লয়কো সন্ধে তো সবে, শালোর বিয়ের টেস্ট কি ভাড়া সেটাও দিতে হবে। সুহাগী বলে হ্যাঁ গো তোমার কষ্ট হবে নাকি, কাপটা দেখে গা জ্বলিয়ে যায়, চুপটি করে থাকি। কূপ থেকে যে করছি জোগাড় ঘুরিন দিচ্ছে মাথা, কি আর করি শালোর আমার বিয়ে বললে কথা। স্টেশনে ঢুকে দেখি গেট দিয়ে লোকের ভিড়, ঠেলিয়ে ট্রেনে চাপিন দিলে সকলে হির হির। এদিক থেকে মারছে গুঁতো ওদিক থেকে ঠেলা, টের চিপেছি শ্বশুর ঘরে যাবার কত জ্বালা। সুহাগী আজ মেলায় খুশি সইছে না কো তর, ভাবছে মনে কতক্ষণে ঢুকবে বাপের ঘর। বলছে আমায় কাটছো না রা গরম নাকি মাথা, মুচকি হাসি শালোর আমার বিয়ে বলে কথা। ভীষণ সুন্দর। রঘুনাথ দা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি রায়পুর, আমার বোলপুরের কাছে, কিন্তু আচ্ছা। আমরা সেখানে কোনোদিন থাকিনি। আমাদের জন্ম বোলপুরে এবং বোলপুরেই বড় হয়ে ওঠা, বোলপুরেই পড়াশোনা। পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং পড়েছি বর্ধমান থেকে, আচ্ছা। কিন্তু মানে বেড়ে ওঠা বা ছোটোবেলাটা কাটানো পড়াশোনা 11 পর্যন্ত সমস্ত কিছু বোলপুরে। বোলপুর, রায়পুরটা বোলপুর থেকে 4 কিলোমিটার দূরে। 4 কিলোমিটার দূরে। সেখানে কিছু নেই আমাদের, মানে আমার দাদুরা ওখানে থাকতো আর কি। ওখানে স্কুল কলেজ সব বোলপুরে? হ্যাঁ, স্কুল কলেজ সব বোলপুরে। তারপর বর্ধমানে আপনার ইঞ্জিনিয়ারিং? বর্ধমানে ইঞ্জিনিয়ারিংটা পড়েছি বর্ধমানে। আর লেখালেখি শুরু করা? লেখালেখি অ্যাকচুয়ালি শুরু করেছি বলতে গেলে ক্লাস 7-8-এ যখন স্কুলে পড়তাম, তখন ছোটোবেলায় লিখতাম কবিতা। ওই স্কুলের ম্যাগাজিনে দিতে হবে, ছাপা বেরোবে, একটা বেশ আনন্দ। ওয়াল ম্যাগাজিন? ওয়াল ম্যাগাজিন না, এমনি ম্যাগাজিন, ইয়ারলি অ্যানুয়াল ম্যাগাজিন যেটা, সেটাতে বেরোবে, এই জন্য লিখতাম। ছাপার অক্ষরে নাম বেরোবে, একটা আনন্দ বিরাট। তো সেই তখন থেকেই লেখার শুরু। তো তখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ এত ছিল না, তখন ওই খাতার কবিতা খাতাই থেকে যেত। খুব বেশি হলে পাশের বাড়ির বন্ধু, মানে খুব প্রিয় বন্ধু যারা বা আশেপাশের লোকরা পড়তো, শোনাতো, বাড়ির লোকরা শুনতো, এইটুকুই। কিন্তু এখন ফুল ফেজে ফেসবুক আসার পর থেকে আমি মোটামুটি 14 সাল থেকে শুরু করেছি, মানে পুরোপুরি ফেসবুকে কবিতা পোস্ট করা, সমাজ মাধ্যমের মাধ্যমে। তার আগে যে আপনি লিখেছেন সেগুলো বইয়ের আকারে না বেরোয়নি, সেগুলো ওই খাতাতেই লেখা ছিল, সে খাতাও কোথায় চলে গেছে। আর সোহাগীর কি, সোহাগীর ঘটনাটা কি, হঠাৎ সোহাগীকে নিয়ে এত? সোহাগী অ্যাকচুয়ালি এটা আমার যারা পাঠক যারা পড়ে তারা আমার মিসেসকে সবাই সোহাগী বলে রাখে। মানে কবিতাগুলো এমনভাবে লেখা যে সবাই মনে করে যে এটা বোধহয় আমারই মিসেসকে নিয়ে লেখা, কিন্তু না, এটা আমি কাল্পনিক একটা চরিত্র। শিবু এবং সোহাগী দুটো চরিত্র, শিবু আমি নই, সোহাগীও আমি নই, আমার মিসেস নয়। তো দুটো চরিত্র কিন্তু এত মানে দুর্গাপুরে এটা পপুলার হয়ে গেছে ইয়েতে, সংস্কৃতি জগতে। সবাই শিবু সোহাগী বলতে গেলেই সবাই জানে যে এটা রঘুনাথ দার সৃষ্টি। হ্যাঁ, একটা সিগনেচার থাকা উচিত, একটা। এবং যখনই কোনো কবিতা আসলে কবিতা পড়তে যাই, তখন দর্শক আসন থেকে আওয়াজ ওঠে, একটা শিবু সোহাগী হোক, শিবু সোহাগী হোক। একটা শিবু সোহাগীর কবিতা শুনি। বই আকারে এগুলো সব থাকুক, তাহলে পরবর্তী প্রজন্ম এই কবিতাগুলো নিয়ে তারাও পড়তে পারবে। এগুলো নিয়ে অনেক চিত্রনাট্য বা অনেক সিনেমা
হতে থাকবে। পাকা কথা। শিবু বলে, এই সোহাগী কেমন আছিস শীতে? দৌড়তে দৌড়তে এলাম তুকে একটো খবর দিতে। কলকাতাতে হাবিলদারের কাজটা হলো পাকা, খুব বেশি দিন থাকতে তুকে আর হবে না একা। এই সোহাগী কি হইছে, মুখটো কেন ভার? বেতন পেয়েই তুকে দুবো একটো চাঁদির হার। বাহ। সাজিন গুজিন এই ফাগুনেই আনবো তোকে ঘরে, সেই কটা দিন লক্ষ্মী হয়ে থাক না দমটা ধরে। সোহাগী বলে, খুব তো কথা, ফুটছে হাসি মুখে, ইদিকেতে ধুকপোকানি ধরছে আমার বুকে। পাশের গাঁয়ের বিশু মোড়ল আসছে রোজই ঘরে, বাপের সাথে কি যে দুজন ফিসির ফিসির করে। মতলবটো লয়কো ভালো, বেশ বুঝতে পারি, আজকে আবার বাপের লেগে আনলো মদের হাঁড়ি। লজরখানা আমার উপর বেশ বুঝতে পারি, লজরখানা আমার উপর বাপকে পটিন লিয়ে, শয়তানটোর স্বাদ হয়েছে করবে আমায় বিয়ে। শিবু বলে, ও শালোটো চিরকালের পাজি, লক্ষ্মী সোনা কোনো মতেই হোস না যেন রাজি। চাকরিখানা পাকা হলো, ভয়টো কিসের আর? খুশিমণি থাক না বাপু, চিন্তা ওসব ছাড়। করনা সবুর কয়েকটা দিন, চালটো ঘরের ছোঁয়াই, নতুন একটা তক্তা লুবো, রাগিস নেকো দোহাই। পাকা কথা দিচ্ছি তুকে, এই তো ফাগুন মাস, আনবো তুকে রানী করে, এবার তুই হাস। এই শিবু সোহাগের একটা কবিতা শোনা দর্শকদের একটা ডিমান্ড থাকে যে যে কোনো আসরে আমি গেলেই বলে একটা শিবু সোহাগী হোক, তো এবং আমাকে মাঝে মাঝেই ওই জন্য শিবু সোহাগী লিখতে হয়। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস। আজ আমার সঙ্গে বিখ্যাত ছড়াকার, কবি, সমাজকর্মী রঘুনাথ সিনহা। রঘুনাথদা, কি কি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে? আমার আজ পর্যন্ত 3টে কাব্যগ্রন্থ একক প্রকাশ হয়েছে। শিবু সোহাগীর গল্পকথা, বিকেলের ব্যালকনি এবং যাই ভেসে যাই ছড়ার দেশে বাচ্চাদের জন্য, সম্প্রতি বেরিয়েছে এটা। তো এই 3টে ছড়ার একক বেরিয়েছে। এছাড়া অনেকগুলো সংকলন আছে আমার, বিভিন্ন 5-6জন কবিকে নিয়ে একসঙ্গে তৈরি করা বই। সেখানে আপনারও কবিতা আছে? সেখানে আমারও হয়তো 5টা-6টা কবিতা আছে। তারা কি স্থানীয় না? না, স্থানীয় সবাই স্থানীয়। এবং ছড়া? না, ছড়া না, কবিতা আছে। আমি ছড়া লিখি, ওরা কবিতা লেখে। এই বিখ্যাত ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার আপনি কবিতা বললেন, তার সঙ্গে পরিচয় সাক্ষাৎ হয়েছে? না, কখনো হয়নি। ওই বইয়ের মাধ্যমেই ওনার ফোনেও কথা হয়নি? না না না। অপূর্ব দত্তর সঙ্গে, সরলদের সঙ্গে, যারা বিখ্যাত ছড়াকার এই বাংলা, এরকম কোনো সুযোগ ঘটেনি। ছড়া রবীন্দ্রনাথ আপনার কিভাবে টানে, বা নজরুল? ছড়া তো ছোট থেকে পড়ে আমরা বড় হয়েছি, রবীন্দ্রনাথের, নজরুলের, এদের পড়া পড়ে পড়ে তো ছোট থেকে আমাদের ক্লাসে পড়ানো হতো, তখন থেকেই তো ওদের সঙ্গে আমরা পরিচিত। যোগীন্দ্রনাথ সরকার, হ্যাঁ, যোগীন্দ্রনাথ সরকার, এদের ছড়া তো আমরা বইয়ে পাঠ্য পুস্তকে আমরা ছোট থেকে পড়েছি, পড়ে পড়ে বড় হয়েছি। দেখুন, আমরা বলছি ছড়া, কিন্তু তার মধ্যে একটা মেসেজ আছে। অন্নত শঙ্কর রায়, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। ছড়া, কিন্তু এটার মধ্যে একটা মেসেজ আছে। এই মেসেজটা আমরা চাইছি এই মঞ্চ থেকে সমাজকে দিতে, যাতে আগামী দিনে এ সমাজ শিশুর বাসযোগ্য হয়। যেটা ছাড়পত্র কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমরাও আজকের এই সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসের এই মঞ্চ থেকে সমাজ, সংস্কৃতি, কৃষ্টি সব কিছুকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই নিয়ে যাওয়ার চেষ্টা করার পিছনে যাদের আশীর্বাদ, যাদের অবদান, আমাদের অগণিত শ্রোতা যারা বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন। যেতে যেতে একটা কবিতা বলি, আজকে তো অনুষ্ঠান একটা সময়ের মধ্যে শেষ করতে হবে, একদম শেষ সময় একটা ছোট্ট কবিতা বলছি। এটাও সমাজকে বার্তা দেওয়া, যেটা প্রথমেই বলেছিলাম যে ওই যেখানে সেখানে পানের পিক ফেলা, এটা নিয়ে একটা মাথায় এসেছিল। অলোকবাবু সকাল থেকে চিবনখালি পান, শুধাই আমি সারাদিনে কটা কিলি খান। পিকটা ফেলে বলেন, বাবু নাই গো বাপু মনে, মনের সুখে চিবিয়ে যায় কে আর ওসব গনে। বলতে পারে একমাত্র পানের দোকানওয়ালা, রকম সকম দেখে তোমার ধরছে গায়ে জ্বালা। কি দরকার তোমার বাপু হাঁড়ির খবর করা,
বেশ বুঝেছি এটা নিয়ে লিখবে একটা ছড়া। পাঠক মহল সবাই তোমার করবে গুণগান, চানতারা ফুল ছেড়ে এখন তাই ধরেছ পান। আমি বললাম না গো দাদা, একটা কথা মেনো, রাস্তাঘাটে যত্রতত্র পিক ফেলো না যেন। পরিবেশটা দূষণ কিন্তু ওতেও কিছু হয়, পান খাচ্ছ খাও না তুমি, ওটাই আমার ভয়। বাহ, অনেক ধন্যবাদ দাদা, আমাদের আজকে আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এখানে এসেছেন। আগামী দিনও আবার আপনাকে চাই। এতক্ষণ ধরে আপনারা দেখলেন কবি, ছড়াকার, সমাজকর্মী রঘুনাথ দার সঙ্গে রঘুনাথ সিনহা ছিলেন আজকের অতিথি সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস। প্রতি বুধবার ঠিক বিকেল 4টে থেকে আমাদের এই অনুষ্ঠান, সঙ্গে সবাই থাকবেন। আবার দেখা হবে আগামী বুধবার ঠিক বিকেল 4টেই অন্য কোনো বিষয়, অন্য আরেকজন অতিথিকে নিয়ে। খুব ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।